আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ চায় না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টার মামলায় ইরফান ও জাহিদ 3 দিন করে রিমান্ডে। হাজী সেলিম ও তার ছেলের সম্পদের তথ্য নিচ্ছে দুদক। রংপুরের হারাগাছে স্কুল ছাত্রী গণধর্ষণের প্রধান আসামি এএসআই রায়হানুল গ্রেফতার। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি অন্য 2 আসামি কালাম ও বাবুলের। উপনির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির, অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট, দাবি আওয়ামী লীগ প্রার্থীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। দুর্যোগে দুঃসময়ে বিশেষ করে করোনা মোকাবেলায় সেনা সদস্যদের ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা। বলেন, আধুনিক ও শক্তিশালী একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল সেনাবাহিনীর নতুন 3টি ব্রিগেড ও 5টি ইউনিট। পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসে এই অনুষ্ঠান হয়। গণভবন থেকে এতে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর উন্নয়নে প্রতিরক্ষা নীতি প্রণয়ন সহ বঙ্গবন্ধুর নেয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন। আমাদের সরকার সেনাবাহিনী উন্নয়ন, সম্প্রসারণ এবং আধুনিকায়নে বিশ্বাসী এবং এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি, যা 1974 সালে জাতির পিতা যে প্রতিরক্ষা নীতিমালা দিয়েছিলেন সেই নীতিমালার ভিত্তিতেই আমরা এটা রচনা করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। সংবিধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট, যা জাতির পিতা দিয়ে গেছে। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নতি করতে চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, যেটা মোকাবেলা করবার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবে আমরা তৈরি থাকতে চাই। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার বিস্তর কর্মপরিকল্পনা নিয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় সেনাবাহিনীকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কাছে হাত পেতে নয়, সারা বিশ্বে বাংলাদেশ নিজের মর্যাদা নিয়ে দাঁড়াবে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি জানান, উন্নয়ন কাজে অন্যের কাছ থেকে টাকা আনতে না হয়, নিজেদের ব্যাংক থেকে যেন অর্থের চাহিদা মেটানো যায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার আশা, বাংলাদেশ স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শীতবস্ত্র প্রদান করে ব্যাংকারদের সংগঠন বিএবি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব আহমেদ কাইকাউস এগুলো গ্রহণ করেন। সহযোগিতার জন্য বিএবিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পরে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। উন্নয়ন কাজে বিদেশিদের কাছে ধর্ণা না দিয়ে নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহের আশা প্রকাশ করেন তিনি। আমাদের নিজেদের অনেক উন্নয়নের কাজ যেন আমরা অন্যের কাছ থেকে ধার না এনে আমরা নিজেদের অর্থায়ন করতে পারি, বা আমরা আমাদের ব্যাংকে থেকে লোন দিয়েই কাজ করাতে পারি, যাতে বাইরে যেতে না হয়। অন্তত কিছু কাজ আমরা নিজেরা করবো, তারও একটা ব্যবস্থা নিয়েছি। খুব তাড়াতাড়ি এই ব্যাপারে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আমি সিদ্ধান্ত দিয়ে এটা এখন একটা প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী বলেন, করোনাতে অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সরকারের ভালো কিছু সিদ্ধান্তে জনগণের ওপর এর ব্যাপক প্রভাব পড়েনি। বেসরকারি খাতকে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে স্মরণ করিয়ে দিয়ে সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সরকারের যেমন দায়িত্ব কাজ করবে,
সাথে সাথে বেসরকারি খাতটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেসরকারি খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যাচ্ছি এবং সব ধরনের কাজ করার ব্যাপক সুযোগ আমরা করে দিচ্ছি, বিভিন্ন ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছি। কাজে আপনারা সেভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সুবিধা দিতে বেসরকারি ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। নৌকর্মকর্তাকে হত্যা চেষ্টার মামলায় এমপি হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার সহযোগী জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার শুনানি শেষে ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। এদিকে ধানমন্ডি থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল 10টার দিকে কারাগার থেকে পুলিশ প্রহরায় পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় হাজী সেলিম পুত্র ও সাময়িক বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার সহযোগী জাহিদকে। এ সময় আদালত চত্বরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ইরফান ও জাহিদকে ধানমন্ডি থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি চলাকালে নৌবাহিনীর একটি টিম আদালতে উপস্থিত ছিল। শুনানি শেষে প্রত্যেকের 3 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। আমরা শুনানি করেছি, আদালত সন্তুষ্ট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 7 দিনের রিমান্ডে যেটা বলা হয়েছে যে আসামির অন্যান্য আসামিকে নাম ঠিকানা নেওয়ার জন্য, তো এখানে নাম ঠিকানা তো আসামি সব কাস্টডিতে, তাহলে নাম ঠিকানা কেন এখানে নিবে? তবে রিমান্ড আবেদনের বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী শুনানিতে বলেন, ঘটনার সময় নৌ কর্মকর্তার দায়িত্ব পালন না করলেও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। কোনো সরকারি কর্মকর্তা এবং কোনো সরকারি কর্মচারী যদি তার প্রাইভেট কোনো কাজে আসে, সেখানে যদি তার সাথে কোনো লোকের যদি মারামারি কোনো কিছু হইয়া থাকে, তাহলে এই ধারায় কোনো মামলা হইতে পারে না। যে সরকারি ব্যক্তি সে একজন নেভাল অফিসার, সে পরিচয় দিয়েছে যে সে একজন লেফটেন্যান্ট নৌবাহিনী, অর্থাৎ পরিচয় দেওয়া সত্ত্বেও এবার তাকে মারধর করেছে। এটা তো কোনো আইনে নাই। এখানে যে ধারা যেটা দেওয়া আছে, উল্লেখ করা হয়েছে, এই ধারা এটা জাস্টিফাইড এবং 307 তাকে অ্যাটেম্পট টু মার্ডার, যেটা তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছে, তার একটা দাঁত পড়েছে। এর আগে মঙ্গলবার রাতে হাজী সেলিমের ছেলে ইরফান ও সহযোগী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে চকবাজার থানায় 4টি মামলা করে র্যাব। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে এমপি হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের সম্পদের প্রাথমিক তথ্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুর্নীতি দমন কমিশনের শিডিউলের সাথে সম্পর্কিত হয় এবং শিডিউলভুক্ত অপরাধে। রংপুরের হারাগাছে স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি মহানগর ডিবি পুলিশের এএসআই রায়হানুলকে গ্রেফতার করেছে পিবিআই। আজ রাতে মহানগর পুলিশ লাইন্স থেকে কঠোর নিরাপত্তায় সাময়িক বরখাস্ত ডিবি পুলিশের এএসআই রায়হানুলকে নেওয়া হয় পিবিআইয়ের জেলা কার্যালয়ে। কাল সকালে আদালতে উপস্থাপনের কথা রয়েছে। এর আগে দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গণধর্ষণের শিকার স্কুল ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয় 22 ধারায়। আর বিকেলে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অপর 2 আসামি আবুল কালাম ও বাবুল হোসেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এদিকে মঙ্গলবার 2 আসামি আলিয়া বেগম মেঘলা ও শম্পাকে জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে সাভারে 12 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নিজামুদ্দিন সর্দার মিজান নামে এক বাস চালককে আটক করেছে র্যাব। বুধবার দুপুরে অভিযান চালিয়ে ধামরাই এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, গত 21 অক্টোবর সাভার পৌরসভার ভাগলপুর এলাকায় হত্যার হুমকি ও ভয় ভীতি দেখিয়ে 12 বছরের এক শিশুকে ধর্ষণ করে তাকে কক্ষে তালা লাগিয়ে পালিয়ে যায় বাস চালক নিজামুদ্দিন সর্দার মিজান। পরে শিশুটির বাবা ধর্ষককে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতন ঘটনার মূল হোতা দেলওয়ারের বিরুদ্ধে একটি হত্যা মামলায় 3 দিনের রিমান্ড ও নির্যাতন মামলায় ইসরাফিলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে
আদালত। বুধবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক 2 আসামির বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে 2 আসামিকে জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয়। পরে চলতি বছরে হাসান হত্যা মামলায় পুলিশ আদালতে দেলোয়ারের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড আবেদন করেন। এছাড়া বিবস্ত্র করে নারী নির্যাতন মামলার এরই মধ্যে আদালতে আত্মসমর্পণ করা আসামি ইসরাফিলের 7 দিনের রিমান্ড আবেদন করে জেলা পিবিআই। আদালত শুনানি শেষে হাসান হত্যা মামলায় দেলোয়ারের 3 দিন এবং নারী নির্যাতন মামলায় ইসরাফিলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত 4 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই নির্যাতিতা নারী নির্যাতন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন সহ 3টি মামলা করেন। এসব মামলায় এরই মধ্যে দেলোয়ার একাধিকবার রিমান্ডে থাকলেও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি। এদিকে হাতিয়া উপজেলার 2004 সালের এক ধর্ষণ মামলায় মোহাম্মদ ইব্রাহিম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ শামসুদ্দিন খালেদ এ রায় দেন। দর্শক, মোহাম্মদপুরের বাবর রোডে র্যাবের অভিযান চলছে অবৈধ হাসপাতালের বিরুদ্ধে। সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াদ তালুকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিয়াদ, মোহাম্মদপুরের র্যাবের অভিযান সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে মোহাম্মদপুরের শ্যামলী এলাকায় এই বেশ কয়েকটি হাসপাতালে কিন্তু অভিযান চালানো হচ্ছে। তো এর মধ্যে কিন্তু এখন র্যাবের যে আভিযানিক দল আছে, পলাশ কুমার বসু নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার নেতৃত্বে কিন্তু এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে কিন্তু একটি অভিযান পরিচালিত হচ্ছে। এই বাবর রোডে মক্কা মদিনা জেনারেল হাসপাতাল নামে একটি হাসপাতালে কিন্তু তারা অভিযান চালাচ্ছেন। এখানে অভিযান কিন্তু এখনও চলছে। সে অভিযানের ধারাবাহিকতায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু কিন্তু কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন। তো এখানে যে জিনিসটা বলেছেন যে এই শ্যামলীর পাশে কিন্তু বেশ কয়েকটি সরকারি হাসপাতাল রয়েছে, বিশেষ করে সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, হৃদরোগ জেনারেল ইনস্টিটিউট, এছাড়াও বেশ কয়েকটি সরকারি হাসপাতাল রয়েছে। তো সরকারি হাসপাতালগুলোতে থেকে কিন্তু রোগী ভাগিয়ে এনে এখানে যেসব প্রাইভেট হাসপাতাল রয়েছে সেগুলো থেকে কিন্তু রোগী ভাগিয়ে এনে লোকজনের এক কথায় এখানে কোনো ধরনের চিকিৎসা সেবা মেলে না। এক কথায় বলতে গেলে কিন্তু লোকজনকে এনে এখানে পকেট কাটার একটি সুপরিকল্পনা করছেন। এখানে বেশ কয়েকটি হাসপাতালে এর মালিক যারা আছেন তারা দালালের মাধ্যমে রোগীদের সংগ্রহ করে তারা এখানে চিকিৎসা সেবার বিষয়ে যেটি বলছেন, আমরা কথা বলার চেষ্টা করব যে এই অভিযানের যিনি নেতৃত্ব দিচ্ছেন যে পলাশ কুমার বসু, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে কি ধরনের বিষয় আপনারা এখানে কি ধরনের অসঙ্গতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এই মূলত যে মক্কা মদিনা জেনারেল হাসপাতাল, আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, সে অভিযোগের ভিত্তিতেই আজকে র্যাব 2 এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি সমন্বয়ে আমরা এখানে ব্রাহ্মণ আদালত পরিচালনা করি। মূলত আমরা দেখতে পাই যে উক্ত প্রতিষ্ঠান মক্কা মদিনা নূর নবী, যিনি মূলত ম্যানেজিং ডিরেক্টর এখানকার, কিন্তু তিনি এখানে বহল তবিয়াতে এক্সরে রিপোর্ট দেখছেন এবং রুগীদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যে ব্যান্ডেজ কেটে এটা এভাবে অপারেশন করতে হবে, এভাবে করতে হবে। মোটামুটি উনি সকল প্রকার পরামর্শ বা যে ডাক্তার হিসেবে যেটা করার, ডাক্তার না হয়ে উনি কাজ করে যাচ্ছেন। এবং আমার সাথে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তার সাহেব আছেন, বলেছেন মোটামুটি ডাক্তার না হয়ে উনি ডাক্তারের সর্ব কাজ করে যাচ্ছেন। এবং আরও উনি ওনার যে সকল দালাল আছে, এখানে আমি দালালই বলবো, মধ্যস্বত্বভোগী, তাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা পাশের যে হসপিটাল আছে, আমরা জানি যে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হসপিটাল নিটোর, সেখান থেকে রুগী ভাগিয়ে নিয়ে না আসলে তোমাদেরকে কমিশন দেওয়া হবে না। অর্থাৎ এটা একটা চক্র যে ওখান থেকে রুগী নিয়ে এসে তারা এখানে বিভিন্ন অপারেশন সহ নানা ধরনের ব্যবস্থাপত্র দিয়ে থাকে। এর আগেও তো এই হাসপাতালটির বিরুদ্ধে বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে, তারপরেও তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আপনি কি বলবেন? এখানে কি তদারকির কোনো অভাব রয়েছে? না, আসলে তদারকি আমরা কিন্তু আজকে দেখেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং র্যাব সম্মিলিতভাবে কিন্তু আমরা যৌথভাবে কোঅর্ডিনেশন করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমরা অভিযান, আমাদের কিন্তু সার্ভিলেন্সে ছিল, যখন উপযুক্ত তথ্য উপাত্ত পেয়েছি যে তাকে ধরার, আমরা কিন্তু তখন কিন্তু এখানে বসে রুগী দেখছিলেন এবং রুগী দেখার তার কোনো এখতিয়ার নাই। আমাদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি আছে, উনি বলেছেন যে উনার যে কোয়ালিটি বা কোয়ালিফিকেশন ডাক্তার হিসাবে উনি কখনোই এই কোয়ালিফিকেশন দিয়ে উনি রুগী দেখার জন্য উপযুক্ত
এখানে উনাকে সহ আরো 2 জন, অর্থাৎ মোট 3 জনকে, আর যে বাকি 2 জন আছেন তারা এখানে বিভিন্ন জায়গা থেকে সহযোগী হিসাবে কাজ করেন। মানে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন যে সরকারি হাসপাতাল আছে এই প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এই যে আপনার চিকিৎসার নামে এখানে যে অপচিকিৎসা হয় সেই তাদের সাথে এরা সবাই যুক্ত আছে এবং স্বাস্থ্যহানি ঘটাচ্ছে তারা। জি, আপনাকে ধন্যবাদ। যেটি শুনছিলেন যে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটি বলছিলেন যে রিয়াদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মোহাম্মদপুরে র্যাবের অভিযানের সবশেষ পরিস্থিতি জানালেন সহকর্মী রিয়াদ তালুকদার। অন্যদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় দ্বিতীয় দফায় ওসি প্রদীপের অন্যতম সহযোগী রুবেল শর্মার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। মামলা তদন্ত কর্মকর্তা র্যাব 15-র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে রুবেল শর্মার দ্বিতীয় দফায় 8 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে 7 দিনের রিমান্ডে নেওয়া হয় রুবেল শর্মাকে। রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার 14 আসামির মধ্যে সর্বশেষ আসামি হিসেবে সংযুক্ত হয় রুবেল শর্মা। এর আগে ওসি প্রদীপ সহ 7 পুলিশ, এপিবিএন-এর 3 সদস্য ও অন্য 3 জন সহ মোট 13 জন কারাগারে আছে। গত 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সিলেটে পুলিশের নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দুপুর 1:30টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক জিয়াদুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় বিচারক কনস্টেবল টিটুকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। এর আগে পিবিআই 2 দফায় টিটুকে 3 দিন ও 5 দিনের রিমান্ডে নিয়েছিল। এর আগে গত 20 অক্টোবর পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেফতার করে 5 দিনের রিমান্ডে নেয় পিবিআই। অন্যদিকে রায়হান হত্যা মামলায় গ্রেফতার কনস্টেবল হারুন রশিদকে গত শনিবার 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের অভিযোগ, ঢাকা 18 আসনের উপনির্বাচনের প্রচারণায় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় ক্ষমতাসীন দলের প্রার্থী। একই সাথে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। নির্বাচনের প্রচারণায় সরকারি দলের প্রার্থীকে পুলিশ বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এসব বিষয়ের প্রতিকার চান বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, হামলা মামলা করে নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার ষড়যন্ত্র চলছে। জবাবে নির্বাচন কমিশন জানায়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নে কাজ করছেন তারা। কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই জানিয়ে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব বলেন, বিএনপি প্রার্থীর অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দলের প্রার্থী প্রতিটা ক্ষেত্রে আচরণ ভঙ্গ করেছে এবং আমরা সেগুলো রিটার্নিং অফিসারের কাছে জানিয়েছি, কিন্তু তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। নির্বাচনের এই মুহূর্তেই পায়ে পাড়া দিয়ে তারা একটা ঝগড়া বাঁধাতে চায় এবং ঝগড়া বাঁধা দিয়ে একটা মারামারি সৃষ্টি করে তারা আমাদের মাঠ শূন্য করতে চায়। অর্থাৎ সেখানে আমাদের কর্মীরা যাতে বিচরণ করতে না পারে, ঘরে ঘরে যে ভোট চেতে না পারে, তাদেরকে মামলা দিয়ে তারা সেখান থেকে সরাতে চায়। পুলিশের অসহযোগিতা বা অসহায়ত্ব আর তাদের বিএনপি প্রার্থীর প্রচারণায় বাধা আর আওয়ামী লীগ প্রার্থী কর্তৃক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা, এই 3টা অভিযোগ ছিল। এই 3টা অভিযোগের বিষয়ে তার নির্বাচন কমিশন শুনেছেন। একটা ফেয়ার এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় সে বিষয়ে যা যা করা দরকার নির্বাচন কমিশন সে তাই করবে বলে তাদেরকে আশ্বস্ত করেছে। বিএনপি প্রার্থীর সব অভিযোগকে মিথ্যা, অমূলক ও বানোয়াট বলেছেন ঢাকা 18 উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন। উত্তরখানের জামুর খান মোড় থেকে 6ষ্ঠ দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন হাবিব হাসান। 44 নম্বর ওয়ার্ডের অলিগলিতে নৌকার পক্ষে ভোট চান তিনি। নির্বাচনী পথসভায় বলেন, জনরায় নির্বাচিত হলে আগামী মার্চের মধ্যে এলাকার উন্নয়ন দৃশ্যমান হবে। নতুন 12টি ওয়ার্ডের নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত ও এলাকার উন্নয়ন কাজ অব্যাহত রাখার আশ্বাস দেন নৌকার প্রার্থী। অভিযোগ করেন, নিজেদের কোন্দলের দায় বিএনপি আওয়ামী লীগের ওপর চাপাতে চায়। গণবিচ্ছিন্ন হয়ে বিএনপি নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোচি। আমরা কোনো সংঘাত করিও না, সংঘাত আমাদের দলের কোনো আদর্শ না। ওনারা যা যা বলতেছে এটা মিথ্যা,
অমূলক। এই ধরনের কোনো কর্মকাণ্ড আমার জানা মতে হয় নাই বা আমি জানি না। মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওদেরকে ভোট দেয় না, তাই ওরা জানে জিততে পারবে না, বিধায় তারা আজকে শুধু ষড়যন্ত্রই করে আর আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে দুর্নাম করে। যে বিএনপি একসময় এই গণতন্ত্র থেকে হত্যা। বিরোধী দলের ভূমিকা শিখতে বিএনপিকে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড দেখার পরামর্শ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির উদ্যোগে সকালে গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধন শেষে সব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের ওপর দোষ চাপাচ্ছে। সরকার বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাব দেন তিনি। বলেন, নিজেদের অপরাজনীতির কারণেই দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় লোক দেখাতে, তারা ভোটের দিন কেন্দ্রে আসে না। আওয়ামী লীগ বিরোধী দলে ছিল অনেক দিন। আমি বিএনপি নেতাদের বলবো, বিরোধী দলের কী ভূমিকা থাকা উচিত দেশের রাজনীতিতে সেটা জানতে আওয়ামী লীগের অতীত ভূমিকা দেখুন, তখন নিজেদের ব্যর্থতা চিহ্নিত করা সহজ হবে। বিএনপির মহাসচিব। করোনায় বন্ধ হওয়ার প্রায় 7 মাস পর আনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলাদেশ ভারত বাণিজ্যিক ফ্লাইট। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী ও বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। তিনি বলেন, বিদেশ যাত্রার 72 ঘন্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে, তবে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বলেন, দুদেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে ট্যুরিস্ট ভিসা দেওয়ার বিষয়টি। তবে এ বিষয়ে ভারত সরকার যথেষ্ট আন্তরিক বলে জানান তিনি। সপ্তাহে দুদেশের 28টি ফ্লাইট ভারতে যাবে এবং 28টি ফ্লাইট বাংলাদেশে আসবে। প্রথম দিন বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার বিমান ঢাকা কলকাতা এবং ঢাকা চেন্নাই যাত্রা করবে বলে জানানো হয়। আঠাশটা ফ্লাইট ওই দেশে যাবে এবং ওই দেশ থেকে 28টা ফ্লাইট আসবে সপ্তাহে। এইটা একটা সত্য। আরেকটা হলো যে এই দেশের যাত্রীরা শুধু ভারত থেকে যারা আসবে বাংলাদেশের উদ্দেশ্যে আসবে এবং বাংলাদেশ থেকে যারা যাবে ভারতের উদ্দেশ্যেই যাবে। Point to point. Through you, I request all our friends in Bangladesh, those who need to travel for urgent reasons, please come to us. We'll be happy to facilitate your visas. We have a constraint. We do have a pandemic still going, so tourist visas may be difficult for the immediate future. Let's see, who knows how quickly we can start. আমন মৌসুমে 2 লাখ মেট্রিক টন ধান, 6 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 50,000 মেট্রিক টন আতপ চাল কিনবে সরকার। খাদ্য পরিধারণ কমিটির ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, আগামী 7 নভেম্বর থেকে ধান কেনার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। 6 লক্ষ মেট্রিক টন আমরা সিদ্ধ চাউল আমরা ক্রয় করব মিলাদদের কাছ থেকে এবং 50,000 মেট্রিক টন আতপ চাল ক্রয় করব মিলাদদের কাছ থেকে এবং কৃষকদের কাছ থেকে সরাসরি 2 লক্ষ মেট্রিক টন আমরা ধান সংগ্রহ করব। প্রতি কেজি ধানের মূল্য 26 টাকা, প্রতি কেজি সিদ্ধ চাউলের মূল্য 37 টাকা এবং প্রতি কেজি আতপ চাউলের মূল্য 36 টাকা এবং এই চাউল কেনা শুরু হবে 15ই নভেম্বর থেকে এবং ধান কেনা আমরা শুরু করব 7ই নভেম্বর থেকে। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন 5,861 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় 12,357টি নমুনা পরীক্ষা করে 1,493 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে 4,03,079 জনের করোনা শনাক্ত হলো। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,610 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,19,733 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 12.08, সুস্থতার হার 79.32, মৃত্যুর হার 1.45। মারা যাওয়া 23 জনের মধ্যে 19 জন পুরুষ ও 4 জন নারী। এদিকে করোনা আক্রান্ত হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জহিরকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বুধবার তাকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে জরুরি সেবা প্রদান করছে।
বেসরকারি প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে পেশাদারিত্বের সাথে কাজ করছে বিমান বাহিনী। করোনার মধ্যেও সরকারের উন্নয়ন সহ নানা তথ্য ও বিনোদনমূলক টেলিভিশন সম্প্রচারে কেবল অপারেটররা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে বলে জানিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই কথা বলেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি SM আনোয়ার পারভেজ। তিনি বলেন, মহামারী পরিস্থিতিতে কেবল টিভি গ্রাহকদের কাছ থেকে মাসিক ফি সঠিকভাবে আদায় করতে না পারলেও সেবা দেয়া বন্ধ নেই। এই পরিস্থিতিতেও দেশি বিদেশি পে চ্যানেল ও ফ্রি টু এয়ার চ্যানেলগুলো নিরবিচ্ছিন্ন সম্প্রচার করছে কেবল অপারেটররা। তিনি অভিযোগ করেন, জাদু ভিশন লিমিটেড কেবল অপারেটর ও গ্রাহকদের জিম্মি করতে চাচ্ছে। তাদের বিভিন্ন নেটওয়ার্কে বন্ধ করা স্টারের সিগন্যাল আগামী 7 দিনের মধ্যে পুনঃসংযোগের দাবি জানান। তা না হলে 4 নভেম্বর থেকে স্টার গ্রুপের চ্যানেলগুলো কেবল অপারেটররা বয়কট করবে বলে সতর্ক করে দেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি SM আনোয়ার পারভেজ। আমার রিকোয়েস্ট থাকবে আজকে আপনাদের মাধ্যমে এই কোম্পানির কাছে যে আপনারা যাই করেছেন আগামী 7 দিনের মধ্যে বসে আমাদের সাথে আলাপ আলোচনা করে উদ্ভূত পরিস্থিতি যদি আপনারা না করেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এমন কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি করেন না যাতে করে সারা বাংলাদেশের কেবল অপারেটর আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। এতে নেতারা বলেন, ভিন্ন মতের কারণে সাংবাদিক রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। সকল মামলায় জামিনে থাকার পরও তাকে হয়রানিমূলক গ্রেফতারে সাংবাদিকতা পেশার প্রতি হুমকি বলে মনে করেন বক্তারা। তারা বলেন, দ্রুত তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন করা হবে। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের একাংশের মহাসচিব M আব্দুল্লাহ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী সহ সিনিয়র সাংবাদিকরা। দখলকারীদের কবল থেকে খুলনার অ্যাজাক্স জুট মিলটি উদ্ধারের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কাউসার জামান বাবলা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। কাউসার জামান বলেন, 81 একর জমির ওপর প্রতিষ্ঠিত ব্যক্তি মালিকানাধীন লাভজনক এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সংকটের ফলে 2015 সালের শেষ দিকে বন্ধ হয়ে যায়। এই সুযোগে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী মিলটি দখল করে নেয়। তারা মিল চত্বরে রাসায়নিক সারের বস্তা মজুদ রেখে ব্যবসা করছে বলে অভিযোগ করেন অ্যাজাক্স জুট মিলের চেয়ারম্যান। তিনি বলেন, রাসায়নিক সারের মজুদে পরিবেশগত দূষণে মিল এলাকায় বসবাসরত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন। সাইবার অপরাধ ঠেকাতে সফলতা দেখিয়েছে রাজশাহীর সাইবার ক্রাইম ইউনিট। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিয়ে, ব্ল্যাকমেইল, ইমো ও ফেসবুক হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া অপরাধীরা ধরা পড়ছে প্রযুক্তির জালে। এতে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জসিমউদ্দিন। প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, এরপর নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কলেজ ছাত্রীকে ব্ল্যাকমেল, শেষ পর্যন্ত প্রযুক্তির জালে আটকা প্রতারক। আমাকে ব্ল্যাকমেল করতে থাকে যে আমার সাথে সম্পর্ক না রাখলে হচ্ছে ফেসবুকে ছবি দিব, মানে খারাপ ছবি, এগুলো বলতে থাকে। তখন আমি ভয়ে ভয়ে মানে সম্পর্ক রাখতে থাকি। বলে যে আজ 500, আজ 1000, এভাবে টাকা নেয়। শুধু এই কলেজ ছাত্রী নয়, ফেসবুক ও ইমো হ্যাক করে আপত্তিকর ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে অহরহ। গত 1 মাসে অপরাধমূলক কর্মকাণ্ডের 60টি অভিযোগ পড়েছে নবগঠিত আরএমপির সাইবার ক্রাইম ইউনিটে। আমি একজন পলিটিক্যাল পারসন, যার কারণে দেখা যাচ্ছে যে আমাকে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে। রাজশাহীতে ইউনিটটি চালু হতে আমাদের খুব উপকৃত হয়েছি এবং মামলাটি করার পরের দিনই ছেলেটি গ্রেপ্তার হয়েছে। নতুন এই ইউনিট এর মধ্যেই 8টি আলোচিত সহ 40টির মতো অভিযোগ নিষ্পত্তি করেছে। বেশিরভাগ অভিযোগগুলো ছিল বা মামলাগুলো ছিল ফেসবুক কেন্দ্রিক, ইমো কেন্দ্রিক এবং হ্যাকিং কেন্দ্রিক, ইমেল কেন্দ্রিক, ইমেল হ্যাকিংয়ের বিষয়টা বিকাশ কেন্দ্রিক। অপরাধীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন আরএমপি কমিশনার। সাইবার ইউনিটের যতগুলো ক্রাইম আছে সবগুলোকে অ্যাড্রেস করেছি এবং এই যাবত আমরা বেশ কিছু 18 থেকে 19 জনের প্রবলেম সলভ করেছি। আমাদের সাইবার ইউনিটটা
আমাদের রাজশাহী মেট্রোপলিটন এলাকার মানুষের জন্য অনেক ভালো একটা বার্তা বয়ে নিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। রাজশাহীতে সাইবার ক্রাইমের মামলাগুলো এখন দ্রুত আইনি সহায়তা পাচ্ছেন ভুক্তভোগীরা। পরিতোষ চৌধুরী, আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ওভারসিজ ডিভিশনের ডিসেম্বর ক্লোজিং উপলক্ষে অফিসার্স কনফারেন্স 2020 অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তোপখানা রোডে কোম্পানির নিজস্ব ভবন ফার ইস্ট টাওয়ারের রজনীগন্ধা অডিটোরিয়ামে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। ওভারসিজ ডিভিশনের ইনচার্জ GM ইমাম হুসাইন ইমনের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান রায়হান আজাদ টিটো। গেস্ট অফ অনার ছিলেন চিফ কনসালটেন্ট মোহাম্মদ আলী হোসেন এবং প্রধান আলোচক ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উল্লাহ। অনুষ্ঠানে সারা দেশ থেকে যাওয়া ওভারসিজ ডিভিশনের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এবারে ক্লেমন খেলার সংবাদ। নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক ম্যাচের জন্য জাতীয় দলের প্রস্তুতি জোরে সোরেই এগিয়ে চলেছে। 13 ও 17 নভেম্বর নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। 23 অক্টোবর থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। এই দুই হোম ম্যাচে জয়ের বিষয়ে সিরিয়াস স্বাগতিক দল। করোনার কারণে দীর্ঘদিন অনুশীলনে না থাকায় খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি অনেক বড় সমস্যা হয়ে উঠেছে। এই সমস্যা কাটিয়ে ওঠার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন সহকারী কোচরা। বুধবার থেকে বসুন্ধরা কিংসের ফুটবলাররা অনুশীলনে যোগ দিয়েছেন। 2-1 দিনের মধ্যেই ইংলিশ হেড কোচ জেমিডে দলের সাথে যোগ দেবেন। তার আগে ফুটবলারদের ফিটনেস লেভেল সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবার চেষ্টা করছেন সহকারী কোচেরা। জাতীয় দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার জানিয়েছেন, হেড কোচ এসে ফিট টিম পেলে গেম প্ল্যানিং নিয়ে কাজ করা তার জন্য সহজ হবে। প্রথম উইকটা ফিটনেস লেভেলটা বেটার করার জন্য কাজ করা হবে। দেন ওই লেভেল অনুযায়ী পরবর্তী নেপাল ম্যাচের আগে যে 2 উইকস পাবে হেড কোচ, ওই অনুযায়ী ট্রেনিং প্ল্যান সে সাজাবে। বিভিন্নভাবে ওরা টেস্ট দিছে। আগে যারা ক্যাম্পে জয়েন করছে তাদের বেশ কয়েকজন এবং বসুন্ধরা যারা আছে, যেহেতু বসুন্ধরার প্লেয়াররা ট্রেনিংয়ে ছিল, ওদের লেভেলটা খুব কাছাকাছি। সো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে টোটাল টিম লেভেলটা একই ধাপে নিয়ে যাবে। এতদিন পরে যেহেতু আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্পটা শুরু হয়েছে, তো এখানে আমরা সবাই সিরিয়াস। তো আমি আজকে ফার্স্ট ট্রেনিং করলাম, এটা সবাই এসে দেখলাম যে সবাই অনেক সিরিয়াস, সবাই অনেক মনোযোগ দিয়ে ট্রেনিং করছে। তো এটা দেখে খুব ভালো লাগলো। ক্রিকেট। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। গত বছর 29 অক্টোবর 1 বছর নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞা শেষ হবার দিনে নিউ ইয়র্কে ভক্ত সমর্থকদের সংবর্ধনায় সিক্ত হয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাকিবকে ফিরে পেতে প্রস্তুত। এরই মধ্যে বিসিবি নিশ্চিত করেছে নভেম্বরের টি-20 টুর্নামেন্টে খেলবেন সাকিব। বিসিবি সিও জানিয়েছেন, দেশে ফিরে 2 বার করোনা নেগেটিভ হলেই অনুশীলনে যোগ দিতে পারবেন সাকিব। আপনারা সকলেই জানেন 2019-এর 29 অক্টোবর ভারতের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি চলছে। হঠাৎ করেই দেশের ক্রিকেট আকাশে বিনা মেঘে বজ্রপাত। আন্তর্জাতিক সহ সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হচ্ছেন সাকিব আল হাসান। অপরাধ, জুয়ারিদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানো। এলো 2 বছরের নিষেধাজ্ঞা। এর মধ্যে 1 বছর থাকতে হবে মাঠের বাইরে। ভালো আচরণ সাপেক্ষে 1 বছর থাকবে স্থগিত নিষেধাজ্ঞা। আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার ক্রিকেটে ফিরতে পারবো এবং আগে থেকে আরো স্ট্রং এবং আরো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো দেশের হয়ে। বুধবার শেষ হচ্ছে সেই 1 বছর। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আইকন, তাকে ছাড়া বাংলাদেশ দল কল্পনাই করা যায় না। সাকিব ছাড়া কেমন করবে দল? প্রশ্ন ছিল অনেক, কিন্তু বিশ্ব কাঁপানো করোনা এসেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য সাপে বর হয়ে। ভারত, পাকিস্তান আর ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ ছাড়া বেশি আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নিতে হয়নি বাংলাদেশকে। অবশেষে সাকিব ফিরছেন। ক্রিকেট ফিরতে শুরু করেছে বাংলাদেশেও। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সম্ভাবনা। তার আগে নভেম্বরে ঘরোয়া টি-20 টুর্নামেন্ট। এরই মধ্যে ঘোষণা এসেছে এই টুর্নামেন্টে থাকবেন সাকিব। মানে 1 সপ্তাহ বা 10 দিন আগে অবশ্যই আসবে এবং ও আমাদের এই টুর্নামেন্টে খেলবে, সেই ব্যাপারটা সে নিশ্চিত করেছে। পার্সোনালি আমি কিন্তু খুবই এক্সাইটেড যে ওর মতো একটা ভালো উঁচুমানের প্লেয়ার আমরা
ওকে 1 বছর পাইনি, বাট অত ক্ষতি হয়নি, যেহেতু অনেক 7-8 মাস কিন্তু আমার বাংলাদেশ কোনো ক্রিকেটই খেলতে পারেনি। বাট আমার মনে হয় যে ও কিন্তু এই আমাদের যে এখানে একটা যে লিগ হবে, এই লিগে কিন্তু সে ফিরে আসবে, ও পারফর্মও ফিরে পাবে আমার বিশ্বাস, ও যে মানের প্লেয়ার। বিশ্বসেরা অলরাউন্ডার দেশের ক্রিকেটের পোস্টার বয় ফিরছে, শুধু সাকিব-ইয়ানি নয়, দেশের সব টাইগার ভক্তই আছেন অধীর অপেক্ষায়। দেশকে যেন বড় কিছু দিতে পারি উপহার হিসেবে, দেশের মানুষকে যেন খুশি দিতে পারি, সেই টার্গেটে আসলে আমরা খেলতে নামি, সেটা যে টিমের এগেইনস্টেই হোক। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ চায় না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টার মামলায় ইরফান ও জাহিদ 3 দিন করে রিমান্ডে, হাজী সেলিম ও তার ছেলের সম্পদের তথ্য নিচ্ছে দুদক। রংপুরের হারাগাছি স্কুল ছাত্রী গণধর্ষণের প্রধান আসামি এএসআই রায়হানুল গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি অন্য 2 আসামি কালাম ও বাবুলের। উপনির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির, অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট দাবি আওয়ামী লীগ প্রার্থীর। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।